আজ আমি তোমাদেরকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্পিকার নামক যে পোস্টটি রয়েছে তার কিছু ডিটেলস পড়াবো। দেখো, আমরা জানি যে পার্লামেন্ট তৈরি হয় প্রেসিডেন্ট, রাজ্যসভা এবং লোকসভা, এই তিনটেকে একত্রে আমরা পার্লামেন্ট বলে থাকি। কিন্তু পার্লামেন্টের যে অফিস বা পদগুলি আছে সেগুলো পরপর কেমনভাবে থাকে একটু দেখে নাও। সেগুলো হলো, প্রথমে পার্লামেন্টের সবার উপরের পদ প্রেসিডেন্ট, কারণ তিনি আমাদের দেশের সর্বোচ্চ পদ। তারপরে থাকেন ভাইস প্রেসিডেন্ট, যিনি কিনা রাজ্যসভার চেয়ারম্যান। তারপরে থাকেন স্পিকার এবং তারপর প্রাইম মিনিস্টার। অর্থাৎ অফিস অফ দ্য পার্লামেন্ট যদি আমরা দেখি তাহলে পার্লামেন্টের কিন্তু প্রাইম মিনিস্টারের থেকেও স্পিকারের দায়িত্ব অনেক বেশি, বা স্পিকারের ক্ষমতা পার্লামেন্টের মধ্যে অনেক বেশি। তোমরা জানো স্পিকার ভারতবর্ষের যে পার্লামেন্টের সিস্টেম, এই সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ পদ, এবং এই পদটির ডিটেল সম্পর্কে আমরা এখন কিছুটা পড়ব। বাকি কিছুটা যখন তোমাদেরকে পার্লামেন্ট পড়াবো তখন আরও গভীরে স্পিকারের কার্যাবলী সম্পর্কে তোমাদেরকে জানানো হবে। স্পিকার আর্টিকেল 93 ওয়াইজ, আর্টিকেল 93-তে বলা হয়েছে যে লোকসভাতে একজন স্পিকার থাকবেন। আমাদের দুটো কক্ষ রয়েছেন পার্লামেন্টের, রাজ্যসভা এবং লোকসভা। রাজ্যসভার যিনি চেয়ারম্যান বা রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তিনি হলেন আমাদের দেশের যিনি ভাইস প্রেসিডেন্ট। তিনি তার পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হয়ে থাকেন, এবং লোকসভায় সভাপতিত্ব করার জন্য একজন স্পিকারকে নির্বাচন করা হয়। ঠিক আছে, তো লোকসভার যিনি সভাপতিত্ব করেন বা চেয়ারম্যান, তাকে আমরা স্পিকার কেন বলি? রাজ্যসভায় চেয়ারম্যান বলি, লোকসভাতে স্পিকার কেন বলি? কারণ রাজ্যসভায় যিনি আছেন তিনি ভাইস প্রেসিডেন্ট, এবং লোকসভায় যিনি আছেন তাকে স্পিকার বলি, কারণ হি অর সি ইজ দ্য মাউথ পিস অফ প্রেসিডেন্ট। হি অর সি ইজ দ্য মাউথ পিস অফ প্রেসিডেন্ট, দ্যাট ইজ হোয়াই হি অর সি ইজ কল্ড স্পিকার। আমাদের যে স্পিকার রয়েছেন সেই স্পিকারকে প্রেসিডেন্টের মাউথপিস হিসাবে ধরা হয়। মনে করা হয় যে তিনি প্রেসিডেন্টের মাউথপিস, অর্থাৎ ওনার মুখ দিয়ে প্রেসিডেন্ট কথা বলছেন এমনটি মনে করা হয়। ঠিক আছে, তো ওনার বক্তব্য বা ওনার যে ডিসিশন সেগুলো প্রেসিডেন্টের বক্তব্য বা ডিসিশনের সমতুল মনে করা হয়, তাই ওনাকে স্পিকার বলা হয়। তোমরা যদি কেউ রাজ্যসভা, লোকসভা, টিভি এগুলোকে একটু ফলো করে থাকো তাহলে দেখে থাকবে যে যখন নতুন লোকসভা গঠন করা হয় তখন প্রেসিডেন্ট প্রথম অধিবেশনে, নতুন লোকসভার একেবারে প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে আসেন, এবং তিনি সেখানে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে জানান যে নতুন সরকার গঠন করা হলো আগামী 5 বছরে সেই নতুন সরকারের কি কি উদ্দেশ্য হওয়া উচিত বা কোন কোন দিকগুলোতে বেশি মনোযোগ দেওয়া উচিত। এরপর প্রেসিডেন্ট কি করেন? প্রেসিডেন্ট এরপর একজন প্রোটেম স্পিকারকে নির্বাচন করেন। প্রোটেম স্পিকার অর্থাৎ স্পিকার যে পার্মানেন্ট স্পিকার, তার নির্বাচন হওয়ার আগে প্রেসিডেন্ট একজন প্রোটেম স্পিকারকে নির্বাচন করেন এবং সেই পদ ছেড়ে চলে যান, সেই চেয়ার ছেড়ে চলে যান। তারপরে প্রোটেম স্পিকার এবং তারপরে স্পিকার নির্বাচন হওয়ার পরে স্পিকার ওই চেয়ারে বসেন। সুতরাং এটা মনে করা হয় যে যিনি স্পিকার অর্থাৎ যিনি লোকসভা চালাচ্ছেন তিনি প্রেসিডেন্টের মাউথ পার্ট। নেক্সট লাইনটা দেখো, স্পিকার ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট ভবনের মধ্যে বা পার্লামেন্টটার মধ্যে স্পিকার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পারসন। ওয়ান অফ দ্য মোস্ট বা মোস্ট পাওয়ারফুল যে কোনো একটা বলা যেতে পারে, তার কারণ পার্লামেন্টের মধ্যে যাবতীয় কাজকর্ম কিন্তু স্পিকারের কথাতেই হয়, এবং পার্লামেন্টের সমস্ত কিছু মানে একটা পার্লামেন্ট চালাতে গেলে কেবলমাত্র পার্লামেন্টের সভা বা পার্লামেন্টের লোকসভাটাকে ওই কেবলমাত্র লোকসভাটাকে পরিচালনা করা যে স্পিকারের কাজ তা নয়, পুরো পার্লামেন্টের দায়িত্ব থাকে স্পিকারের উপরে।
ঠিক আছে, পার্লামেন্টের ক্যান্টিন, পার্লামেন্টের সব কিছু। সাপোজ যদি বলি যে পার্লামেন্টটাকে যদি এখন পুরোটা নতুন করে সাজাতে হয়, তার জন্য কত টাকা ব্যয় হবে সেটা পার্লামেন্ট থেকে ঠিক হবে, কিন্তু সেটা পুরো স্পিকারের দায়িত্বে কাজগুলো হবে। ঠিক আছে, তো সমস্ত কিছু পার্লামেন্টের মধ্যে যত রকম খরচা, যত রকম বাহ্যিক জিনিস, সব কিছু কিন্তু স্পিকারের কথাতেই হয়ে থাকে। আমাদের ভারতবর্ষে বা ফ্রি ইন্ডিয়ার প্রথম যিনি স্পিকার ছিলেন তিনি হচ্ছেন জি.ভি. মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার। তো ইনি ছিলেন ফ্রি ইন্ডিয়ার ফার্স্ট স্পিকার। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, অনেক পরীক্ষাতে এটা আগেই এসেছে। নেক্সট দেখো, অ্যাপয়েন্টমেন্ট, টার্ম অ্যান্ড রেজিগনেশন। স্পিকার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। আমাদের যিনি প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, তিনি স্পিকারকে অ্যাপয়েন্ট করে থাকেন। হি অ্যাপয়েন্টেড ফর এ পিরিয়ড অফ 5 years। 5 বছরের জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়ে থাকে, অর্থাৎ যে সরকার চলছে সেই সরকারের যতদিন মেয়াদ থাকবে বা টেনিওর যতদিন থাকবে, স্পিকারেরও টেনিওর ততদিনই থাকবে। নেক্সট, স্পিকার ক্যান রিজাইন বিফোর 5 years are over. In that case, resignation letter is addressed to the deputy speaker. স্পিকার তার এই 5 বছর সম্পূর্ণ হওয়ার আগেই মনে করলে তিনি রেজিগনেশন দিতে পারেন। সেক্ষেত্রে তিনি তার রেজিগনেশন লেটার ডেপুটি স্পিকারকে দেবেন। ডেপুটি স্পিকারকে দেবেন। এটা একটু ভালো করে মনে রাখবে। ভারতবর্ষের 2টো পদ আছে, যে পদের মানুষ দুটি তার রেজিগনেশন তার থেকে নিচু পদের মানুষকে দিয়ে থাকে। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে দিয়ে থাকে। প্রেসিডেন্টকে যদি রেজিগনেশন দিতে হয় তাহলে সে ভাইস প্রেসিডেন্টকে দেবে, আর স্পিকার দেবে ডেপুটি স্পিকারকে। ঠিক আছে, যেহেতু এটা একটু অন্য রকম তাই এটা বেশ ইম্পর্ট্যান্ট। নেক্সট, প্রেজেন্ট স্যালারি অফ স্পিকার ইজ 3.5 লাখ পার মান্থ, অর্থাৎ 3.5 লাখ পার মান্থ বর্তমান স্যালারি। আর যদিও এখন তোমরা জেনেছো এই করোনা সংক্রান্ত আর্থিক অচল অবস্থার জন্য স্পিকার, প্রেসিডেন্ট, রাজ্যপাল, এমপিরা প্রত্যেকেই 30% করে নিজেদের স্যালারি কম নিচ্ছেন। কিন্তু যদি এখনও স্যালারি জিজ্ঞেস করতে হয় তাহলে, যদি এখনও স্যালারি কত জিজ্ঞেস করা হয় তাহলে তোমাদেরকে 3.5 লাখ পার মান্থ, এটাই কিন্তু অ্যান্সার হবে। তাছাড়াও যে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই, সেটা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সমস্ত পোস্টের ক্ষেত্রেই পেনশন কিন্তু হাফ ফর দ্য রেস্ট অফ লাইফ। যেটা তার স্যালারি হয় তার হাফ পেনশন পায় রেস্ট অফ লাইফ। এবং এই যে স্যালারি বা পেনশন, এগুলো কিন্তু ডিসাইড করে পার্লামেন্ট, এগুলো ডিসাইডেড বাই পার্লামেন্ট। নেক্সট দেখো, বলছে স্পিকার প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার যখন নির্বাচন করা হয় তখন স্পিকার একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। ডেপুটি স্পিকার অর্থাৎ স্পিকারের অবর্তমানে যিনি লোকসভাটির কার্যকল, লোকসভার সমস্ত কাজ যিনি সামলাবেন, তিনি হলেন ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার অলসো এনজয়েজ এ স্প্যান অফ 5 years। ডেপুটি স্পিকারও স্পিকারের মতো 5 বছরের কার্যকাল পেয়ে থাকে। ডেপুটি স্পিকার ইজ অ্যাপয়েন্টেড ফ্রম দ্য অপোজিশন, ট্র্যাডিশনালি ফ্রম 10th লোকসভা। ডেপুটি স্পিকার অপোজিশন থেকে হয়ে থাকে। স্পিকার নির্বাচন কিভাবে হয় একটু বলে রাখি। স্পিকার নির্বাচন হয়, যে দল বা যে জোট সরকার গঠন করে, সেই দল বা সেই জোট তাদের মধ্যে থেকে একজনকে স্পিকার নির্বাচন করে এবং তখন লোকসভায় উপস্থিত বা লোকসভার যতগুলো সদস্য সকলে সেটাকে সমর্থন করে। এমনটা নয় যে স্পিকারের জন্য ভোটাভুটি হয়, সকলে সমর্থন করে, কারণ যিনি স্পিকার হবেন তিনি কিন্তু প্রত্যেকের স্পিকার হবেন। সুতরাং স্পিকার যখন নির্বাচন করা হচ্ছে তখন কিন্তু এই ভোটাভুটি সিস্টেমে যাওয়া হয় না। তখন যে সরকার পক্ষ অর্থাৎ লোকসভায় যারা সংখ্যাগরিষ্ঠ দল অথবা সংখ্যাগরিষ্ঠ জোট, তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে তারা মনোনীত করে স্পিকার পদের জন্য, এবং সেখান থেকে কি হয়, তিনি স্পিকার হন এবং প্রত্যেকে, বিরোধীদের থেকে বিরোধী সরকার পক্ষের প্রত্যেকেই সেই স্পিকারকে সমর্থন করেন।
এবারে ডেপুটি স্পিকার যখন নির্বাচন করা হয় তখনও এটাও সরকার পক্ষ থেকেই, সরকার যারা চালাচ্ছেন যে দল বা যে জোট তাদের পক্ষ থেকেই করা হতো। কিন্তু দশম লোকসভা থেকে মানে 1990 সাল থেকে যখন নতুন একটা ট্র্যাডিশন শুরু হলো, সেটা হলো যে ডেপুটি স্পিকারকে সবসময় বিরোধীদের থেকে অ্যাপয়েন্ট করা হয়। এক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায়, যেটা দেখবে তোমরা লোকসভা টিভিতে ফলো করলে দেখতে পাবে যে ডেপুটি স্পিকার যখন সংসদরা যখন প্রচণ্ড গণ্ডগোল করে বা যখন লোকসভা উত্তাল হয়ে পড়ে, তখন স্পিকার তার চেয়ার ছেড়ে চলে যায় এবং ডেপুটি স্পিকারকে সেটা সামলাতে বলেন। এইসব অবস্থাতে কিন্তু ডেপুটি স্পিকার অনেক ভালো হ্যান্ডেল করতে পারবে, কারণ লোকসভাতে বিরোধীরাই সবথেকে বেশি গণ্ডগোল করে বা বিরোধীরাই চায় যে লোকসভা বয়কট করা হোক। এখন তোমরা বিগত 10 থেকে 15 বছরের যে আমাদের ট্র্যাডিশন পার্লামেন্টে চলে এসছে, সেটা দেখেছো কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে পার্লামেন্টে বক্তব্য পেশ করা তো দূরে থাক, বিরোধীরা সবসময় চাইবে যে অচল করে দেওয়া হবে, লোকসভা অচল করে দেওয়া হবে, পার্লামেন্ট অচল করে দেওয়া হবে, লোকসভা বন্ধ রাখা হবে, পার্লামেন্ট বন্ধ রাখা হবে, এরকম একটা তাদের অ্যাটিটিউড। তো সেটা করতে গেলে যদি স্পিকার না থাকে, যদি ডেপুটি স্পিকার থাকে সেই মুহূর্তে, তাহলে তিনি যেহেতু বিরোধীদের মধ্যে থেকে একজন, তাহলে তার পক্ষে সামলানোর অনেকটা সুবিধা হয়ে থাকে। এক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। নেক্সট দেখো, M.A. আয়ানগার ইজ দ্য ফার্স্ট ডেপুটি স্পিকার অফ লোকসভা। প্রথম ডেপুটি স্পিকার লোকসভার, নামটা খুব ইম্পর্টেন্ট, M.A. আয়ানগার। পরবর্তী যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে প্রোটেম স্পিকার। প্রোটেম এই কথাটা থেকে তোমরা বুঝতে পারছো, প্রো মানে আগে, টেম মানে টার্ম, অর্থাৎ স্পিকারের টার্ম শুরু হওয়ার আগেই যে একটা স্পিকার থাকে সেটাকে আমরা প্রোটেম স্পিকার বলি। এখানে বলছে প্রোটেম স্পিকার ইজ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। প্রোটেম স্পিকারকে কে অ্যাপয়েন্ট করে? প্রোটেম স্পিকারকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে থাকে। যখন লোকসভা প্রথম শুরু হয়, অর্থাৎ নতুন সরকার নির্বাচন হয়ে এসে তার প্রথম অধিবেশন যখন শুরু হয়, তখন কোনো স্পিকার থাকে না। তোমাদেরকে একটু আগেই বললাম যে প্রেসিডেন্ট আসেন এবং প্রেসিডেন্ট সেই স্পিকারের চেয়ারে বসে বক্তব্য রাখেন। তারপর সেই পুরো সভাটাকে সামলানোর জন্য, পুরো সভাটা দেখার জন্য বা লোকসভার কাজ রানিং যাতে থাকে সেই জন্য প্রেসিডেন্ট কী করেন, প্রেসিডেন্ট ওই লোকসভার মধ্যে থেকে যে কোনো একজনকে দেখেন যে এদের মধ্যে কে সবথেকে বেশি পুরনো বা কে সবথেকে অনেক দিন এখানে রয়েছেন, অর্থাৎ অনেক দিনের পুরনো এমপি, বা এই ধরনের সভা চালানোর অভিজ্ঞতা কার মধ্যে রয়েছেন। তো এইরকম একজন ব্যক্তিকে বা এইরকম একজন এমপিকে লোকসভার মধ্যে থেকে প্রেসিডেন্ট নির্বাচন করে প্রেসিডেন্ট তাকে প্রোটেম স্পিকার অর্থাৎ তার জায়গাতে বসিয়ে দিয়ে যায়। এবং আরও একটা ইনফরমেশন তোমাদের এখানে বলে রাখি, তোমরা দেখেছো যে নতুন সরকার গঠন হওয়ার সময় প্রথমে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ প্রেসিডেন্টের কাছে শপথ বাক্য পাঠ করে। তারপর লোকসভার একদিন অধিবেশন হয়, পুরো লোকসভা রাজ্যসভা সকলে মিলে পার্লামেন্টে একটা অধিবেশন হয়। তখন কিন্তু এমপিদের শপথ বাক্য পাঠ করানো হয় না, ঠিক আছে। তো প্রেসিডেন্ট যখন নিজের বক্তব্য রেখে চলে যান, তার আগে প্রোটেম স্পিকার যাকে নির্বাচন করলেন তার শপথ বাক্য পাঠ করিয়ে, অর্থাৎ তাকে শপথ গ্রহণ করিয়ে, তারপরে অ্যাজ অ্যান এমপি তাকে শপথ গ্রহণ করিয়ে তাকে প্রোটেম স্পিকারের পদে বা প্রোটেম স্পিকারের দায়িত্ব দিয়ে চলে যান। তারপর প্রোটেম স্পিকারের যে প্রাইমারি কাজ সেটা হচ্ছে যে প্রত্যেকটা এমপিকে শপথ বাক্য পাঠ করানো এবং তারপর স্পিকার নির্বাচন যেটা হবে সেই স্পিকার নির্বাচনটাকে আস্তে আস্তে শুরু করা, নির্বাচন প্রক্রিয়াটাকে শুরু করা, ঠিক আছে। তাহলে প্রোটেম স্পিকার ব্যাপারটা আশা করছি বোঝা গেল। যদি বুঝতে না পারো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো বা কমেন্ট করো, আরও ভালো করে বুঝিয়ে দেব। নেক্সট দেখো, বলছে দ্য নেম অফ দ্য প্রোটেম স্পিকার অফ 17th লোকসভা, মানে বর্তমানে যে লোকসভাটা চলছে 17th লোকসভা, যেটাকে আমরা মোদি সরকার, মোদি 2.0 বলে থাকি, ঠিক আছে। তার যে প্রোটেম স্পিকার, সেই প্রোটেম স্পিকারের নাম হচ্ছে বীরেন্দ্র কুমার, অর্থাৎ বীরেন্দ্র কুমার এই লাস্ট আমাদের প্রোটেম স্পিকার ছিল। নেক্সট বলছে হাউ আ স্পিকার লস্ট হিজ পোস্ট, কীভাবে একজন স্পিকার তার পদ থেকে সরে যেতে পারে বা তার পদটা হারাতে পারে। নাম্বার 1, ইফ দ্য পার্টি ইন পাওয়ার লসেস ইটস মেজরিটি, যদি যে পার্টি বা যে দল ক্ষমতায় রয়েছে, অর্থাৎ এখন
বিজেপি রয়েছে ক্ষমতায়, তো বিজেপি যদি তার মেজরিটি হারিয়ে ফেলে, অর্থাৎ মেজরিটি মানে লোকসভার সংখ্যাগরিষ্ঠতা বিজেপির রয়েছে বা এনডিএ জোটের রয়েছে, ঠিক আছে, যদি বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে তাহলে কিন্তু স্পিকারও তার পদ হারিয়ে ফেলবে। বোঝা গেল? তারপরে বাই রেজিগনেশন অ্যাড্রেস টু দ্য ডেপুটি স্পিকার, যদি স্পিকার ডেপুটি স্পিকারকে নিজের রেজিগনেশন সাবমিট করে সেক্ষেত্রেও কিন্তু তার পদ থেকে সে সরে যেতে পারে। ইফ রেজলিউশন অফ রিমুভাল পাসড এগেনস্ট দ্য স্পিকার, যদি লোকসভা থেকে একটা রেজলিউশন স্পিকারের এগেনস্টে পাস হয়ে যায় এবং সেটা রাজ্যসভা থেকে অ্যাগ্রি করা হয় তাহলে কিন্তু স্পিকার তার পদ হারাবে। তো প্রথম পয়েন্ট আরেকবার বলে রাখি, ইফ দ্য পার্টি ইন পাওয়ার লজেস ইটস মেজরিটি, যদি মেজরিটিতে যে পার্টি আছে সে, যেমন বর্তমানে এখন মেজরিটিতে কোন পার্টি রয়েছে? বিজেপি, ঠিক আছে। বিজেপি ছাড়াও বিজেপির যে জোট তার নাম হচ্ছে এনডিএ। বিজেপির জোটের নাম কি? এনডিএ। অর্থাৎ এনডিএ হচ্ছে একটা টিম। আমাদের ভারতবর্ষের যে মোট আসন সংখ্যা 545টা, এই 545-এর মধ্যে মোর দ্যান 50% লোকসভার আসন যারা পাবে তারা কি করতে পারে? তারাই আমাদের দেশের সরকার গঠন করতে পারে। তাহলে মোর দ্যান 50% অর্থাৎ পেতে হবে কত? আমাকে পেতে হবে 273টা মিনিমাম, ঠিক আছে। তো এই 273টা আসন পাওয়া তো একেবারে সহজ কাজ নয়। সারা ভারতবর্ষ জুড়ে 273টা লোকসভার আসন পাওয়া সহজ কাজ নয়। এটা বহুদিন পরে 2014 সালের যে প্রথম মোদী সরকার এসেছিল তারা প্রথম এই ফিগারটাকে ওই জন্য বলা হয় ম্যাজিক ফিগার, এটাকে বলা হয় ম্যাজিক ফিগার। অর্থাৎ এই ফিগারটা যার কাছে থাকবে তারা সরকার গঠন করতে পারবে। এটা প্রায় দীর্ঘ 30-35 বছর পরে মোদী সরকার প্রথম পেয়েছিল 2014 সালে। তারপর 2019-এও বিজেপি এই নাম্বারটাকে ক্রস করেছে। কিন্তু যদি কোনো একটা নির্দিষ্ট দল এই সংখ্যাটা পৌঁছতে না পারে তাহলে তাদের জন্য অপশান রয়েছে যে তারা জোট তৈরি করতে পারে। একটা জোট তৈরি করেও যদি সেই জোটের কাছে 273টা সংখ্যা থাকে, 273 জন এমপি থাকে, তাহলেও কিন্তু সেই জোট সরকার গঠন করতে পারে। যার জন্য দেখবে যখন ভোট আসে তখন বিভিন্ন রকম জোট তৈরি হয়, ঠিক আছে। আমাদের ভারতবর্ষের সবথেকে বড় দুখানা যে অ্যালায়েন্স সেটা হচ্ছে ইউপিএ, বর্তমানে এনডিএ সব থেকে বড়, ইউপিএ অ্যান্ড এনডিএ। এই ইউপিএর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, যেটার ক্যাপ্টেন হচ্ছে কংগ্রেস, অর্থাৎ এর মূল দল হচ্ছে কংগ্রেস, জাতীয় কংগ্রেস। আর এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের ক্যাপ্টেন মূল দল হচ্ছে বিজেপি। এই ইউপিএ যে জোট, এই জোটটা কি করে? এই জোটের মূল শরিক হচ্ছে কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস তার সাথে যারা সরকার গড়তে চায় তারা ইউপিএতে গিয়ে যোগ দেবে, ইউপিএ জোটে গিয়ে যোগ দেবে। এবং দেখা গেল যে কংগ্রেস যদি 200খানা আসন পেয়ে থাকে, তার সাথে আর অন্যদেরকে নিয়ে 273টা পেয়েছে এমন আরও 8জন 10টা টিম এরকম নিয়ে যদি 273টা জোগাড় করতে পারে, তাহলে এই ইউপিএ কী করবে? সরকার গঠন করবে। এবং ইউপিএর ক্যাপ্টেন আমাদের কংগ্রেস, সুতরাং কংগ্রেস এখানে তার প্রধানমন্ত্রী নির্বাচন করবে তার নিজের মতো করে। এনডিএতেও দেখো সেই একই ব্যাপার, এনডিএও এখানে নিজের সরকার গঠন করবে। কিভাবে? যদি তার কাছে 273টা না থাকে তাহলে সে এনডিএ কী করবে? এনডিএ নিজে থেকে মানে তার জোটের আরও বাইরে থেকে কিছু লোকজন এনে বা কিছু সমর্থন এনে, সেটা অন্য ছোটোখাটো যে আঞ্চলিক পার্টিগুলো রয়েছে, টিএমসি, সিপিআইএম এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে, এদেরকে একত্রিত করে, যে কোনো জোটই এদেরকে একত্রিত করে তাদের 273টা ম্যাজিক ফিগার তৈরি করবে। কিন্তু বলেছি বর্তমানে এনডিএর যে ক্যাপ্টেন বিজেপি, তার নিজের কাছেই 273-এর অনেক বেশি সংখ্যা রয়েছে। বোঝা গেল? এবারে এই যে প্রথম পয়েন্টটার জন্য এত গল্প বলা, সেটা হচ্ছে কখনো এই ইউপিএ বা এনডিএ এরা যদি এদের যে মেজরিটি আছে অর্থাৎ 273, যে
ইটস বলছে ইন ইফ দ্য পার্টি ইন পাওয়ার লসেস ইটস মেজরিটি, অর্থাৎ এই মেজরিটি মানে যদি কখনো যে পার্টিটা পাওয়ারে আছে বা যে জোটটা পাওয়ারে আছে তারা যদি 273-এর নিচে নেমে যায়, ঠিক আছে, সে সময় কি হবে, সরকার পড়ে যাবে। সে 5 বছর বা আগেই সরকারের 5 বছর মেয়াদ, তার আগেই সরকার তাহলে পড়ে যাবে এবং সেক্ষেত্রে কি হবে, যে স্পিকার থাকবে সেই স্পিকারও কিন্তু তার পদটা হারিয়ে ফেলবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। চলে আসি পরবর্তীতে। দেখো বলছে ফাংশন অফ স্পিকার, হি অর সি সার্টিফাইজ এ বিল টু বি এ মানি বিল। স্পিকার কোনো একটা বিল মানি বিল কিনা সেটাকে সার্টিফাই করে, কোনো একটা বিল মানি বিল কিনা সেটাকে সার্টিফাই করে। অর্থাৎ কেন করে, কারণ আমরা জানি আমাদের দেশের যে বিল পাসিংয়ের যে প্রসেস সেটা হলো লোকসভা থেকে পাস করাতে হয় এবং রাজ্যসভা উভয় কক্ষ থেকে পাস করাতে হয়, তারপরে সেটা চলে যায় আমাদের প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সিগনেচার করে। কিন্তু কোনো বিল যদি মানি বিল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বিলটাকে রাজ্যসভা থেকে পাস করাতে হয় না। অর্থাৎ কোনো বিল মানি বিল কিনা, মানি সংক্রান্ত কোনো বিল কিনা, অর্থনৈতিক কোনো বিল কিনা, সেটাকে কে সার্টিফাই করবে, সেটাকে স্পিকার সার্টিফাই করবে। স্পিকার কোনো বিলকে দেখে যদি মনে করে যে এটা মানি বিল, তাহলে সেটা লোকসভাতে পাস করার পরেই সরাসরি প্রেসিডেন্টের কাছে চলে যাবে, সেক্ষেত্রে রাজ্যসভার অনুমোদনের দরকার হয় না। একথা বলে রাখি, অনুমোদনের দরকার হয় না বলে যে রাজ্যসভাতে এটার আলোচনার প্রয়োজন পড়ে না তা নয়, রাজ্যসভাতেও কিন্তু এটার প্রয়োজন পড়ে। বোঝা গেল? নেক্সট, হি মেনটেন্স দ্য ডেকোরাম অফ দ্য হাউস। সে কী করে, স্পিকার কী করে, স্পিকার যে ডেকোরাম আছে আমাদের লোকসভা, সেই হাউসের ডেকোরামগুলোকে স্পিকার মেনটেন করে থাকে। ডেকোরাম মানে বিভিন্ন নিয়ম। আমাদের হাউসে থাকতে গেলে, লোকসভাতে থাকতে গেলে আমাদের বিভিন্ন নিয়ম কানুন সেটা মেনে চলে। যেমন লোকসভাতে দেখা গেল কেউ কোনো ভালো বক্তব্য রেখেছে, তার এগেনস্টে দেখবে যে হাততালি দেয় না, ওরা কী করে, টেবিল চাপড়ায়, তাই তো। বিরোধিতা করতে গেলেও তার একটা নির্দিষ্ট প্রসেস আছে। এই ব্যাপারগুলোকে কিন্তু সব ঠিকঠাক চলছে কি না, এছাড়াও আরও হাজারটা এরকম ডেকোরাম রয়েছে, সেগুলো সব স্পিকার মেনটেন করে, সেটা তার দায়িত্ব, ঠিক আছে। নেক্সট, হি ডিটারমাইন্স দ্য ইস্যুস টু বি ডিসকাস ইন দ্য হাউস। স্পিকার ঠিক করে দেবে যে আজকের হাউসে কি আলোচনা করা হবে, এটা অন্য কেউ ঠিক করবে না, স্পিকার ঠিক করে দেবে যে আজকে হাউসে কি নিয়ে কোন সংক্রান্ত ব্যাপার, কী সংক্রান্ত ব্যাপার স্যাপার আমরা এখানে আলোচনা করব। নেক্সট, নোবডি ক্যান এন্টার দ্য পার্লামেন্ট উইদাউট হিজ পারমিশন। পার্লামেন্টে স্পিকারের পারমিশন ছাড়া কেউ এন্টার করতে পারবে না, সেটা আমাদের মতো কেউ বহিরাগত হতে পারে বা অন্য কেউ, ঠিক আছে। যে কোনো এমপি, প্রাইম মিনিস্টার, প্রত্যেককেই স্পিকার পার্লামেন্টের মধ্যে আসতে গেলে স্পিকারের পারমিশন লাগবে। নেক্সট, হি প্রিসাইডস ওভার জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট। সে কী করে, স্পিকার যখন জয়েন্ট সিটিং হয় পার্লামেন্টে, জয়েন্ট সিটিং অর্থাৎ যখন লোকসভা এবং রাজ্যসভা দুজনে একত্রে অধিবেশন হয়, তখন এই দুজনের একত্রে যে অধিবেশন সেটাকে আমরা জয়েন্ট সিটিং বলে থাকি। তোমাদেরকে বলে রাখি, এই অধিবেশনটা কিন্তু প্রত্যেক বছরই একবার করে হয়, কিন্তু সেটাকে আমরা স্পেশাল জয়েন্ট সিটিং বলে থাকি না। যেমন প্রত্যেক বছরই প্রত্যেক সেশনের প্রথমেই পার্লামেন্টের যখন অধিবেশন শুরু হয় তখন প্রেসিডেন্ট আসে তার নিজস্ব বক্তব্য বা মতামত জানাতে, ঠিক আছে। তখন কিন্তু রাজ্যসভা এবং লোকসভার সমস্ত এমপিরা একসাথে বসে সেখানে আলোচনাটা হয় বা সেখানে সভাটা হয়, সেটাকে আমরা স্পেশাল জয়েন্ট সিটিং হিসেবে ধরি না। বোঝা গেল? স্পেশাল জয়েন্ট সিটিং ভারতবর্ষে 3 বার হয়েছিল এবং সেগুলো কখন কখন হয়েছিল সেগুলো পরে তোমাদেরকে বলা হবে, পড়ানোও হবে। তো এই যখন স্পেশাল জয়েন্ট সিটিং হয় লোকসভা এবং রাজ্যসভার একসাথে কোনো একটা ইস্যু ডিসকাস করার জন্য, তখন কিন্তু সেখানে প্রিসাইড করবে অর্থাৎ সভাপতিত্ব করবেন আমাদের স্পিকার।